মন্ত্রী এমপিদের বিরুদ্ধে এখনই কঠোর অবস্থানে যাবে না আওয়ামী লীগ। জানাবো মোদির চাপে শ্রীলঙ্কায় আদানি গ্রুপকে প্রকল্প, চাপ কি শেখ হাসিনাকেও দিয়েছিলেন? এবং সর্বশেষে জানাবো অর্থনীতিতে 7 নম্বর বিপদ সংকেত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মন্ত্রী এমপিদের বিরুদ্ধে এখনই কঠোর অবস্থানে যাবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল যে মন্ত্রী এমপিদের স্বতন্ত্র উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নিয়ে একাধিকবার বক্তব্য রেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি মন্ত্রী এমপিরা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী 30 এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে দলের সিদ্ধান্ত যারা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতারা বলেছেন নানা বাস্তবতায় আওয়ামী লীগ এখনই মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে না। কোন মন্ত্রী এমপিকে এই ধরনের সিদ্ধান্ত লঙ্ঘনের জন্য বহিষ্কার করা হবে না বলেও আওয়ামী লীগের বিভিন্ন নেতারা মনে করছেন। তারা বলেছেন বিষয়টি আওয়ামী লীগ সভাপতি মনে রাখবেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে ঢালাও বহিষ্কার বা একটি সিদ্ধান্ত লঙ্ঘন করলেই তাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বের করে দেওয়ার নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগ এক্ষেত্রে সংযত ও গঠনতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার নীতি অনুসরণ করে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 30 এপ্রিলের বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা তাদের বিভাগ অনুযায়ী প্রতিবেদন দিবে। কোন কোন বিভাগে মন্ত্রী এমপিদের স্বতন্ত্র নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং কোন কোন প্রেক্ষাপটে তারা প্রার্থী হয়েছেন সে বিষয়টি সাংগঠনিক সম্পাদকদের রিপোর্টে উপস্থাপিত হবে। এরপর যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করা হতে পারে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। এরপর কারণ দর্শানো নোটিশের উপর জবাবের প্রেক্ষাপটে তাদেরকে সতর্ক করা বা স্বজনদেরকে পদপদবি থেকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপগুলো নেওয়া হবে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন আওয়ামী লীগ সভাপতি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন না, তিনি সিদ্ধান্ত নেন ধীর স্থিরভাবে। আর এই কারণে দীর্ঘমেয়াদী কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন মন্ত্রী এমপিরা। যে সমস্ত এমপি মন্ত্রীরা দলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন পরবর্তীতে দলীয় কমিটিগুলোতে তাদের অবস্থান নড়বড়ে হয়ে যাবে, অনেকে কমিটি থেকে বাদ পড়বেন। যে সমস্ত মন্ত্রীরা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বজনদেরকে প্রার্থী করেছেন ভবিষ্যতে তারা আওয়ামী লীগ সভাপতির আস্থাভাজনের তালিকা থেকে বাদ যাবেন। অনেক এমপি হয়তো পরবর্তী নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হবেন। তবে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তারা শেখ হাসিনার সুনজর থেকে সরে গেলেন। আওয়ামী লীগের এদের ভবিষ্যৎ দোসর এবং কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার করেন খুব কম, তবে দলের রেখে তাদের এমনভাবে গুরুত্বহীন করে ফেলা হয় যে শাস্তি বহিষ্কারের চেয়ে অনেক বেশি। আর এই কৌশলটি অধিকতর কার্যকর বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন। তাই 30 এপ্রিল বৈঠকে আওয়ামী লীগ দলের পক্ষ থেকে উপজেলা নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে হুলস্থুল করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে না বলে মনে করা হচ্ছে। মোদির চাপে শ্রীলঙ্কায় আদানি গ্রুপকে প্রকল্প, চাপ কি শেখ হাসিনাকেও দিয়েছিলেন? শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎ প্রকল্পের চুক্তি নিয়ে তুমুল বিতর্ক চলছে। দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এর আগে অভিযোগ তোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রকল্প ভারতের ব্যবসায়ী গৌতম আদানি শিল্পগোষ্ঠীকে দিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গিয়ে চাপ দিচ্ছেন। তবে এখন ওই কর্মকর্তা আগের অবস্থান থেকে সরে এসে বলেছেন আবেগে কাবু হয়ে তিনি এসব কথা বলেছিলেন। আজ সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এইসব কথা বলা হয়েছে। তবে শ্রীলঙ্কার বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান এমন অভিযোগ নিয়ে ভারত সরকার এখনো কোনো মন্তব্য করেনি। আর এই অভিযোগ পালে হাওয়া দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক এক প্রতিবেদনে, যেখানে দেখানো হয় এক ইউনিট বিদ্যুৎ না নিয়েও শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার 4 মাসে আদানি গ্রুপকে 1219 কোটি টাকা কেন্দ্র ভাড়া দিতে রাজি হয়েছে। উপরন্তু আদানি গ্রুপের বিদ্যুতের প্রয়োজনই নেই দেশে, তবুও কেন লোকসান করে এই চুক্তি? কোন স্বার্থে তাহলে ভারত বান্ধব আওয়ামী লীগ সরকার কি নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষায় দেশের টাকা অযথা অপচয় করছে? যে কারণে বিতর্ক শ্রীলঙ্কায়। বিতর্ক তৈরি হয়েছে 500 মেগাওয়াটের একটি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে। প্রকল্পটি হচ্ছে শ্রীলঙ্কার মান্নার জেলায়। গত শুক্রবার শ্রীলঙ্কার সিলন ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান MMC ফার্নান্দো দেশটির পার্লামেন্টের একটি প্যানেলকে বলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাকে বলেন প্রধানমন্ত্রী মোদী বায়ুবিদ্যুৎ প্রকল্পটির কাজ গৌতম আদানি শিল্পগোষ্ঠী আদানি গ্রুপকে দেওয়ার জন্য তাকে সরাসরি চাপ দিচ্ছেন। শ্রীলঙ্কার পার্লামেন্টের কমিটি অন পাবলিক এন্টারপ্রাইজের উন্মুক্ত শুনানিতে ফার্নান্দো এই অভিযোগ
অভিযোগ তোলেন। শুনানির একটি ভিডিও ফুটেজ টুইটারে প্রকাশিত হয়। বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী ফার্নান্দো পার্লামেন্টের সিওপির শুনানিতে বলেন, রাজাপক্ষে আমাকে বলেছেন মোদির কাছ থেকে চাপে আছেন তিনি। একদিন পর প্রেসিডেন্ট রাজাপক্ষে নিজে টুইটারে এমন অভিযোগ অস্বীকার করেন। এরপর গতকাল রোববার ফার্নান্দো 180 ডিগ্রি ঘুরে অন্য কথা বলেন। তিনি এবার দাবি করেন তাকে এমন কিছু প্রশ্ন করা হচ্ছিল যেগুলো তাকে দোষী প্রমাণিত করে। এতে আবেগে কাবু হয়ে তিনি প্রকল্পটি নিয়ে মোদির চাপের কথা এভাবে বলেছেন। প্রেসিডেন্ট রাজাপক্ষে টুইট করেন, মান্নারে একটি বায়ুবিদ্যুৎ প্রকল্প দেওয়া নিয়ে সিওপি কমিটির শুনানিতে সিইবির চেয়ারম্যানের দেওয়া একটি বিবৃতি সম্পর্কে স্পষ্ট করে বলছে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই প্রকল্প দেওয়ার বিষয়টি অস্বীকার করছে। আমি বিশ্বাস করি এই বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিরা যোগাযোগ করবেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকেও এ নিয়ে একটি লম্বা বিবৃতি দেওয়া হয়। তাতে ওই প্রকল্প ঘিরে যে কোনো ব্যক্তির প্রভাব বিস্তারের বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়। তাতে আরো বলা হয়, প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন তিনি মান্নারের ওই বায়ুবিদ্যুৎ প্রকল্পটি কোনো ব্যক্তি বা সংস্থাকে দেওয়ার বিষয়ে অনুমোদন দেননি। একদিন পর ফার্নান্দোকে উদ্ধৃত করে শ্রীলঙ্কার দৈনিক দ্য মর্নিং এর প্রতিবেদনে বলা হয়, ফার্নান্দো এ ব্যাপারে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত চাপ আর আবেগের বশবর্তী হয়ে তিনি এমন কাজ করেছিলেন। এর একদিন পর শ্রীলঙ্কার সরকার আইন পরিবর্তন করে বিদ্যুৎ প্রকল্পটির কাজ দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক দরপত্রের বাধ্যবাধকতা তুলে নিয়ে বিতর্ক নতুন মাত্রা পায়। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে ভারতের আদানি গ্রুপকে ওই বিদ্যুৎ প্রকল্পটি দেওয়ার জন্য সরকার আইন পরিবর্তন করেছে। এনডিটিভির প্রতিবেদনে আরো বলা হয়, গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যান আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে বৈঠক নিয়ে তিনি টুইটও করেন, বন্দর প্রকল্প ছাড়া অংশীদারিত্বের ভিত্তিতে শ্রীলঙ্কার অন্যান্য অবকাঠামো প্রকল্পগুলোর দিকে মুখিয়ে আছেন বলেও জানান তিনি। যে কারণে প্রশ্ন উঠেছে বাংলাদেশের চুক্তি নিয়ে। শ্রীলঙ্কার অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন রাখা হয় যে নরেন্দ্র মোদী কি শেখ হাসিনাকেও চাপ দিয়ে আদানির সাথে অপ্রয়োজনীয় চুক্তি করিয়েছেন? কারণ প্রয়োজন না হলেও ভারতের খারখন্ডে আদানি গ্রুপের দুটি ইউনিটে 1500 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আগামী 25 বছর মেয়াদী শুধু ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া হিসেবে বাংলাদেশ সরকারের কাছ থেকে 1,08,361 কোটি টাকা বা $11 বিলিয়ন বেশি অর্থ নেবে। এ দিয়ে কমপক্ষে 3টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। প্রসঙ্গত, ভারতের 5টি উৎস থেকে বর্তমানে বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ, যদিও চাহিদা না থাকায় আমদানি সক্ষমতার পূর্ণ ব্যবহার হচ্ছে না। এরপরও ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা হবে আরও 1600 মেগাওয়াট বিদ্যুৎ। বিশেষজ্ঞরা বলছেন, আদানির এই বিদ্যুৎ আমদানির কোনো প্রয়োজনই ছিল না, কারণ বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 20,000 মেগাওয়াটের বেশি, আর চাহিদা 12 থেকে 13,000 মেগাওয়াট। তবে শীতে এই চাহিদা 7 থেকে 8,000 মেগাওয়াটে নেমে আসে। আবার সন্ধ্যার তুলনায় দিনে চাহিদা অনেকখানি কমে যায়। তাই উচ্চ ব্যয়ে আদানির বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত পুরোই অযৌক্তিক। এছাড়া এই বিদ্যুৎ আমদানি ব্যয়ও অনেক বেশি পড়বে বলে আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে। অর্থনীতিতে 7 নম্বর বিপদ সংকেত। দেশের অর্থনীতি ক্রমশ নাজুক, ঋণ নির্ভর এবং সংকটজনক অবস্থায় যাচ্ছে। অর্থনীতিবিদরা বলেছেন, পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বটে, তবে এখন পর্যন্ত কোনো আশার আলো দেখা যায়নি। অর্থনৈতিক মোকাবেলা করাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় রকম চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সংকটের কথা অস্বীকার করা হচ্ছে না, বরং অর্থনীতিতে 7টি বিপদ সংকেতকে সরকারের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে। আর এই বিপদ থেকে উদ্ধারের জন্য অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আগামী বাজেটে তার প্রতিফলন দেখা যাবে বলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন। অর্থনীতির যে 7টি বিপদ সংকেত সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে তা হলো, ব্যাংকিং খাতে অনিয়ম, ব্যাংকিং খাতে একটি বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে, জন আস্থার সংকট তৈরি হয়েছে ব্যাংকিং খাতে, বিশেষ করে ব্যাংক একীভূত করার কৌশলটি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি নিয়ে কথা উঠেছে এবং খেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতের এই নাজুক পরিস্থিতি অর্থনীতির জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন। ঋণ নির্ভরতা বাড়ছে, বাংলাদেশের ঋণ নির্ভরতা বাড়ছে, সুদ এবং ঋণের দায় মেটানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, যার ফলে সামনের দিনগুলোতে বৈদেশিক রিজার্ভের উপর বড় ধরনের চাপ বাড়বে। এখনই বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন চেয়ে নিচে নেমে গেছে এবং রিজার্ভ বাড়ানোর কোনো উদ্যোগই এখন পর্যন্ত সফল হচ্ছে না। সামনের দিনগুলোতে ঋণ এবং সুদ মেটাতে সরকারকে হিমশিম খেতে হবে বলেও কোনো অর্থনীতিবিদ মনে করছেন। অর্থনীতিতে এই বিদেশি ঋণ পরিশোধ এখন সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও অর্থনীতিবিদরা মনে করেন। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে সামনের দিনগুলোতে ঋণের দায় মেটানোটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ।
মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। গত এক বছরে গড় মুদ্রা 10-এর কাছাকাছি। এর ফলে জিনিসপত্রের দাম সীমাহীনভাবে বাড়ছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং এর ফলে জন অসন্তোষ তৈরি হয়েছে। প্রবাসী আয় কমে যাওয়া। প্রবাসী আয় যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে প্রবাসী আয় বাড়ছে না। প্রবাসী আয় কমে যাওয়াটা সরকারের জন্য একটা বড় ধরনের অস্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে। অভ্যন্তরীণ সম্পদ আহরণের হতাশাজনক চিত্র। অর্থনৈতিক সংকট মেটানোর জন্য অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়, আর এই অভ্যন্তরীণ রাজস্ব আয়ের ক্ষেত্রেও তেমন কোনো আশঙ্কাজনক বাস্তবতা দেখা যাচ্ছে না। অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে জাতীয় রাজস্ব বোর্ড এখন পর্যন্ত সফল হতে পারেনি বলেই অনেক অর্থনীতিবিদ মনে করেন। দুর্নীতি। একদিকে যেমন অর্থনৈতিক সংকট বেড়ে চলেছে, অন্যদিকে দুর্নীতিও কমছে না। ফলে কোনো কিছুতে অর্থনৈতিক সংকট কমিয়ে আনার মতো কোনো বাস্তব পরিস্থিতি থাকছে না বলেই মনে করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বিদ্যুৎ এবং রপ্তানি আয়ের উপর আঘাত। বিদ্যুৎ এবং জ্বালানি সংকট দেখা দিলে রপ্তানি আয়ের উপরেও এক ধরনের সমস্যা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আমদানি নির্ভর জ্বালানি খাত সামনের দিনগুলোতে অর্থনীতিতে এবং রপ্তানি আয়ের উপর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সবকিছু মিলিয়ে এই বিপদগুলোকে কাটিয়ে ওঠাই সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।